সালের ডিসেম্বরে ছাত্রলীগ কর্মীদের ধারালো অস্ত্রের কোপ আর লাঠির আঘাতে প্রাণ যায় বিশ্বজিতের। এর দায়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছাত্রলীগের ৮ জনের মৃত্যুদণ্ড ও ১৩ জনের যাবজ্জীবন হয়। কিন্তু দুদিন আগে উচ্চ আদালত মৃত্যুদণ্ড প্রাপ্ত ৮ জনের মধ্যে মাত্র ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে আর ২ জনকে খালাস দেয়, আর বাকি ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে। সারা দেশ দিনে দুপুরে কুপিয়ে পিটিয়ে বিশ্বজিৎ হত্যার ভিডিও এবং হত্যাকারীদের চেহারা দেখলেও হাইকোর্ট বলছে সাক্ষীদের বিবরণের সঙ্গে সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের মিল না থাকায় সাজা বহাল রাখতে পারেনি হাইকোর্ট। অন্যদিকে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে গিয়ে শাহবাগে পুলিশের টিয়ার সেলে ২ চোখ হারানোর পর সরকার সিদ্দিকুরকে উন্নত চিকিৎসায় বিদেশ পাঠালেও ওই তরুণের চোখ যাওয়ার অভিযোগে কোনো মামলা হয়নি। কুমিল্লার কলেজ ছাত্রী তনু হত্যার পর ১৬ মাসেও মৃত্যুর কারণ স্পষ্ট করে কোনো প্রতিবেদন দিতে পারেনি পুলিশ ও ডিবির হাত ঘুরে তদন্তের দায়িত্ব পাওয়া সিআইডি। ২০১১ মার্চে র্যাবের গুলিতে পা হারানো লিমনের মায়ের দায়ের করা হত্যা চেষ্টার মামলা থেকে পুলিশের আবেদনে অব্যাহতি পেয়েছেন র্যাব সদস্যরা। সারা দেশে আলোড়ন তোলে যেসব ঘটনা, নানা রকম সাক্ষ্য, ছবি, ভিডিওতে যার দোষীপক্ষ থাকে স্পষ্ট, সেসব মামলাও অনেক সময় যথাযথ তদন্ত প্রতিবেদন এবং আদালতে গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণের অভাবে টিকছে না। জনমতের চাপে সরকার কখনো বিদেশে চিকিৎসা, কখনো উল্টো মামলা মোকদ্দমার ঝামেলা থেকে রেহাই দিচ্ছে, কখনো ন্যায় বিচারের কথা বলে পাঠাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। কিন্তু শেষ পর্যন্ত আসল অপরাধীদের সাজা নিশ্চিত করা যাচ্ছে কি, নাকি বিশ্বজিতের মামলায় উচ্চ আদালতের হতাশাজনক রায়টাই বাস্তবতা? এসব নিয়ে আলোচনায় রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা। স্বাগত আপনাদের তিনজনকে। আমি যদি কাজী রিয়াজুল হক আপনাকে দিয়ে শুরু করি, যে মানবাধিকার কমিশনের হিসেব কি বলে? নানা বিষয়ে আপনারা নানা সময় বিবৃতি দেন, আপনিও এর আগের মানবাধিকার কমিশন চেয়ারম্যান তো বটেই, আপনিও নানা ঘটনাস্থলে গেছেন, আপনাদের মতামত প্রকাশ করেছেন। অগ্রগতিতে ন্যায় বিচার পাবার ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি? না, খুব মোটা দাগে বলতে গেলে যে অধিকাংশ ক্ষেত্রে তো আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারছি না, এটা বাস্তবতা। আমি কি বললাম সেটা বড় কথা না, কারণ দেশবাসী জানে কি অবস্থাটা, সেটাই বাস্তবতা। অবশ্য তার পিছনে অনেকগুলো কারণ আছে, যেটা দুজন বিজ্ঞ আইনজীবী আছেন, ওনারা হয়তো আরও ভালো করে বলতে পারবেন। তো আমার সামান্য অভিজ্ঞতার আলোকে আমি বলবো যে বিষয়গুলো আপনি নিয়ে আসছেন ইতিমধ্যে আপনার বক্তব্যের মধ্যে, সূচনা বক্তব্যে এসেছে যে বিভিন্ন কারণে আদালত শেষ পর্যন্ত মানুষের প্রত্যাশা অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে পারছে না। সেই কারণগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই কারণের জন্য যারা দায়ী, যারা দোষী, তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, তাদের কিন্তু শাস্তি বিভিন্নভাবে দেওয়া যায়। ইভেন ফৌজদারি কার্যবিধির আলোকেও তাদের শাস্তি নিশ্চিত করা যায়, যেটা একটু আগে বললেন ময়নাতদন্তের রিপোর্ট সঠিকভাবে আসেনি, যেটা বললেন যে সুরতহাল রিপোর্টটা সঠিক হয়নি, এই যে বিভিন্ন বিষয়গুলো বলেছেন, এই বিষয়গুলোর ব্যাপারে কিন্তু তাদের শাস্তি নিশ্চিত করা যায়। তো সেইগুলো যতদিন পর্যন্ত আমরা করতে না পারবো, এই যে একটা মামলা দায়ের হওয়া থেকে শুরু পর্যন্ত রায় পর্যন্ত যে বিভিন্ন স্তরগুলো আছে, এই স্তর সময়ে যে সমস্ত অ্যাক্টররা কাজ করছে, প্রত্যেকটা অ্যাক্টর যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তো ডিফেন্সের থেকে তো স্কোর করা সম্ভব না। প্রত্যেকটা প্লেয়ারকে তার নিজের জায়গা থেকে খেলতে হবে, সঠিকভাবে খেলতে হবে। এই সমন্বয়টা আমরা করতে পারছি না আমার কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, যার জন্য আমরা তো চেষ্টা করে এত ভয়েস রেজ করে আমরা এবং অন্যান্য বেসরকারি সংস্থা, মানবাধিকার সংস্থাগুলো সবাই মিলে আমরা রেজ করছি, কিন্তু আলটিমেটলি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাচ্ছি না। এটা হচ্ছে মোটা দাগে আমার প্রাথমিক বক্তব্য। সৈয়দা রিজওয়ানা হাসান, মানে মামলা দায়ের থেকে রায় পর্যন্ত এবং রায়ের পরে আবার নিম্ন আদালত, উচ্চ আদালতের রায়, সেটা গিয়ে টেকা। তো আমি আজকেই যখন অনেকগুলো মামলা, মানে কোনটি কি অবস্থা আছে, যেগুলো আলোড়ন তোলা সারা দেশে, সেগুলো দেখছিলাম, অনেকগুলোর ধরুন চার্জশিট হয় না, মাসের পর মাস, বছরের পর বছর। তনুর যেমন এখনো কোনো চার্জশিট, কি কারণে মৃত্যু সেটাই বের করা যায়নি। অনেকগুলোর মামলাই হয় না, যেমন লিমনের পা হারানোর দোষে আসলে কারো কোনো বিচার হচ্ছে না। গোবিন্দগঞ্জ বলুন, রামু বলুন, নাসিরনগর বলুন, মানে এই এতগুলো ধাপ, মানে মামলা পর্যন্ত পৌঁছানো একটা,
তারপরে মানে এই সবগুলো ধাপ মিলিয়ে আমরা ন্যায় বিচার পাচ্ছি কিনা? আমার মনে হয় যে ন্যায় বিচার পাচ্ছি এই কথাটা বলে এখান থেকে বেরোয় যাওয়ার আমার কোনো উপায় নেই। ন্যায় বিচার পাচ্ছি না, এটাই হচ্ছে বাস্তবতা। একটা প্রেজেন্টেশন দিতে সময় আমি প্রিভি কাউন্সিলের একটা মতামত পড়ছিলাম, সেখানে লেখা আছে যে এই উপমহাদেশে যারা বিচার চায় তাদের ভোগান্তি শুরু হয় মামলার রায়ের পরে। এটা যখন আমি আমার পেপারে লিখলাম, বিদেশ থেকে রায়ের পরে কেন? রায়ের পরে হচ্ছে যে রায় পাওয়ার পরে বাস্তবায়ন করা হচ্ছে আরেক কাহিনী আর কি। যে রায় তো অনেক সময় আদালত থেকে তাও পেয়ে গেলেন, কারণ আদালতকে একটা স্পটলাইটে তো সবসময়ই রাখা হয় এবং সাক্ষ্য প্রমাণ দিতে পারলে আদালত হয়তো আপনার পক্ষে সঠিক রায় দেবে, কিন্তু সাক্ষ্য প্রমাণ দিয়ে সঠিক রায় পেয়ে যাওয়ার পরেও বাকি যে ফ্যাক্টরগুলো আছে তারা ওই রায়টা বাস্তবায়ন হতে দেবে কিনা। তো আমার সেই বন্ধু আমাকে চিঠি লিখে পাঠিয়েছে, তুমি 1872 সালের একটা কোর্ট দিয়েছো, তুমি কি বলতে চাচ্ছ তোমার দেশে এটাই এখনো বাস্তবতা? আমি বললাম যে হ্যাঁ, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আমার দেশে এটা এখনো বাস্তবতা। দেখেন, আমরা আজকে বিশ্বজিৎ দিয়ে শুরু করেছিলাম, একটি বিচার হয়েছে, তাই না? আমরা যারা আইনের ছাত্রছাত্রী আছি আমরা সবসময় পড়েছি যে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ডান। মানে আপনাকে বুঝতে হবে, ওই অনুভূতিটা আপনার মধ্যে আসতে হবে যে একটা আসলে বিচার হয়েছে। এই মামলার এই রায়ে সেই অনুভূতিটা আমাদের কারোর মধ্যে আসেনি, কারণ অপরাধটা আবার আমরা নিজেরা দেখেছি। আজকে যদি আপনি পত্রপত্রিকা পড়েন তাহলে আপনি দেখবেন যে ওর বাবার আশঙ্কাটাই সত্য হলো, এটাই হচ্ছে একটি শিরোনাম। বাবা বলেছিলেন যে শেষ পর্যন্ত আমি বিচার পাবো কিনা, ওই যে সেই প্রিভি কাউন্সিলের কথা, যে রায় তো হলো, শেষ পর্যন্ত আমি বিচার পাবো কিনা। আসলে তো একদম হচ্ছে না নবনীতে, এবং যত দিন যাচ্ছে আমাদের কেন যেন মনে হচ্ছে, বিশেষ করে আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, আমি তো কনভেনশনাল মানবাধিকার নিয়ে কাজ করি না, আমি করি এনভায়রনমেন্টাল কেস নিয়ে, সেখানেও আমি দেখি বাস্তবায়ন একটি বিষয়, আরেকটি হচ্ছে জিনিসটা তো মামলার আকারে গড়িয়ে তবে আদালতের দ্বারে যায়, তার আগ পর্যন্ত যে কত পানি কত জায়গায় বয়ে যায়, কতভাবে ওইটাকে টুইস্ট করা হয়, সেইগুলো আটকাবে কি? আজকে আপনার এখানে আসবো দেখে, যেহেতু আমি কনভেনশনাল হিউম্যান রাইটস করি না, আমি দু একটা রিপোর্ট পড়ার চেষ্টা করলাম, দেখলাম গত 2015 সালে 55 জন মানুষ হারিয়ে গেছে বাংলাদেশ থেকে, জাতীয় পরিচয় পত্রধারী মানুষেরা। 2016 সালে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 97, 11 জনের লাশ পাওয়া গেছে, 50 জন সম্পূর্ণ নিখোঁজ। তো মামলা বিচার বাস্তবায়ন এক ধাপ, আর মামলা পর্যন্ত যাওয়া, কত মানুষ তো এই কথা বলতেই পারবে না যে আমার পরিবারের সদস্যটা হারিয়ে গেছে, তার ওই কথা বলারই হয়তো এখন আর শক্তি নাই, ওই কথা বলতে পারে। এই যে 50টা মানুষ নেই এই দেশ থেকে, কে জবাব দেবে? পুলিশ দেবে না, র্যাব দেবে না, ডিজি দেবে না, আর্মি দেবে না, সরকার দেবে না, আদালত তো দিতেই পারবে না, কারণ ওই জিনিসটা আদালত অব্দি যাবেই না। তো এই যে মানুষগুলো হারিয়ে যাচ্ছে, আজকে আপনি ইলিয়াস আলীর পরিবারের কথা বলেন, তার কাছে বিচার মানেটা কি? সে তো আদালতেও যেতে পারবে না, কিসের ভিত্তিতে যাবে সে? তো তার কাছে হোয়াট ডাজ জাস্টিস মিন টু দ্যাট ফ্যামিলি? আমি যদি অ্যাডভোকেট সিগমা হুদা, মানে আমরা যদি শুধু যেগুলো আলোড়ন তোলা, যারা কোনো আওয়াজই তুলতে পারছেন না, সেই একেবারে প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়েও বাংলাদেশের সেই সৌভাগ্যবানদের কথা ভাবি, যে বিশ্বজিৎ যেমন খুন হয়েছেন, সেটা আবার ভিডিও ফুটেজ ছিল, আমরা সবাই দেখেছি, সারা দেশের মানুষ তার হত্যার বিচার চেয়েছে। কিন্তু যে প্রসঙ্গটি সৈয়দা রিজওয়ানা হাসানও তুললেন, যে এই বিশ্বজিৎ হত্যার 1 মাসের মধ্যেই কিন্তু তার বাবা ভাই প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে তারা যে ময়না তদন্ত এবং সুরতহাল রিপোর্ট পেয়েছেন তা দিয়ে আসলে তার ভাইয়ের বিচার টিকবে না শেষ পর্যন্ত আদালতে। সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠালো জনমতের ভিত্তিতে, বিচারও হলো 1 বছরের মধ্যে, সেটাও খুব এক্সেপশনাল ঘটনা বাংলাদেশে, বিচার তো টিকলো না। আপনি খালি বিশ্বজিৎ বলছেন, আমি রকিবের কথাও বলছি, আমি বনশ্রীর কথাও বলছি, তাদের তো বিচার হয়ে গেছে। তাদের তো বিচার কি হলো, একটা এয়ার পাম্প দিয়ে রকিবকে রেকটামের মধ্যে বাতাস দিয়ে তাকে, মানে বেলুন যেরকম ফুটে যায় সেরকম ফুটে গিয়ে সে মরে গেল। রিডিমিং ফিচার ছিল কোর্টের, হাইকোর্টের, মানে আমরা তো ডেথ সেন্টেন্স আনাই নিলাম খুলনা থেকে, মানে চাপে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হলো। কিন্তু হাইকোর্টে এসে ওই যে তারা যে গেল তাকে নিয়ে, যখন সে মরে গেছে তখন তাকে নিয়ে গেল হসপিটালে, আবার রক্তদান করলো, তো এটার জন্য তার রিডিমিং ফিচার হলো তারা মার্ডার করেনি, তাদের ইন্টেনশন ছিল না মার্ডার করতে। তুমি জানো, তোমার প্র্যাকটিস এটা যে বাতাস দাও তুমি টায়ারে, তুমি কারখানার মালিক, তুমি কাজ করে আসছো ছোটবেলার থেকে নিয়ে বড় পর্যন্ত, প্রোপ্রাইটার হওয়া পর্যন্ত, তুমি জানো না। হ্যাঁ, রক্ত দিল বলে তাকে কমিউট করে দিল লাইফ সেন্টেন্সে। এটা আপনি বলেছেন প্রথমে যে সুরতে হাল এবং পোস্টমর্টেম। সুরতে হালে
এভিডেন্স একটা জোর দেয় না, কিন্তু আমি দিই জোর, আমি ব্যক্তিগতভাবে জোর দিই। কারণ হচ্ছে সুরতের হালটা তাৎক্ষণিকভাবে একটা অ্যাডিউস করে যে বিশ্বজিৎকে যেভাবে মারা হয়েছে তাতে আবার সুরতহাল রিপোর্টটাই খুব গুরুত্বপূর্ণ, মানে দেখা যাবে মানে পোস্টমর্টম, আর পোস্টমর্টম কেনা যায়। আমাদের দেশে পোস্টমর্টমটা এত দীর্ঘদিন লাগায় সময়, এবং তারপরেও হচ্ছে আপনি যদি চান আপনি ধামাচাপা দিতে পারেন। হ্যাঁ, ফরেন্সিক মেডিসিনটাও আমাদের এখানে একদম বেবি স্টেজে আছে। এটার উপর আমি জোর দিচ্ছি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা থেকে সিআইডির সাথেও কাজ করছি আমরা, যে ফরেন্সিক ইনভেস্টিগেশনটা খুব জরুরি, শিক্ষা দিতে হবে সবাইকে। কারণ তনুর কবর থেকে দুবার লাশ তোলা হলো, এখন পর্যন্ত কোনো মৃত্যুর কারণ বের করা গেল না। পোস্টমর্টমটা ম্যানেজেবল, পোস্টমর্টমটা ম্যানেজেবল রিপোর্টটা, ওরা মানে যে কারণেই হোক ম্যানেজেবল। বিশ্বজিতের হলো এটা তো মিসক্যারেজ অফ জাস্টিস, অনেক মিসক্যারেজ অফ জাস্টিস। ইনোসেন্ট পিপলদেরকে কিন্তু ধরায় দেয়, তাদের কিন্তু ডেথ সেন্টেন্সও হয়ে যায়। আমার একটা মামলা ছিল জাস্টিস ইমান আলীর কোর্টেই, সেই মামলাটাতে ছিল যে একটা ব্যক্তি খুনি, সিরিয়াল কিলার, তাকে জেলে, তাকে ফাঁসির অর্ডার দিচ্ছে, কিন্তু ভোগ করছে আর একটা লোক যে ফলালা, ফলালা তো কেউ না, সে তো ফল জুড়ি নিয়ে বসে থাকে রাস্তাঘাটে, তাকে পুলিশ ধরলো। PW1 প্রসিকিউশন উইটনেস 1, সে হলো মা, তার চোখের সামনে তার বাসার মধ্যে একদম ডে লাইটে মেরেছে। PW2 বউ, PW3 বোন, এরা বলছে যে ডকে আছে এই লোকটা মারেনি, কিন্তু সে ডিস্ট্রিক্ট জাজ, আই এম সরি টু সে, ডিস্ট্রিক্ট জাজ তাদেরকে নাকচ করে দিল, হোস্টাইল ডিক্লেয়ার করে ওকে ফাঁসির মঞ্চ দিল, ডেথ সেন্টেন্সে। এটা আমাদেরকে বের করে আনতে হলো, অনেক কঠিন হলো। ইমান আলী সাহেবও আমাদের সাথে ছিলেন, এই জন্য আমরা পারলাম। যে চাই আমরা যে খুনিকে যেন খুনি ধরা পড়ুক, কিন্তু ফাঁসি, হ্যাঁ, ফলালাকে বের করে আনি ডিগনিটি। দেখেন ফলালা তো, উনি বলছেন 50 জন ঘুমে গেছে, ফলালা তো ঘুমিয়ে গেছে, অ্যাজ ফার অ্যাজ উই নো ফলালা তো নাই। আয়নাবাজি সিনেমার গল্প। একটা বিরতিতে যাব, বিরতির পর আপনি তো এটা একটা জেলা আদালতের কাহিনী, একদম একটা বাস্তব কাহিনী বললেন। আমি আপনার কাছে ফিরে জানতে চাবো যে বিশ্বজিতের রায় নিয়ে যে হতাশার কথা আমরা সবাই বলছি, সেটা তো হাইকোর্টে, এটাও তো হাইকোর্টেই হলো। এই যে কেসটা আমি বললাম ঘটনা, আমি একটা বিরতির পর ফিরে যে আদালত দেখবার পরেও সুরতহাল আর ময়না তদন্ত রিপোর্টেই তাকে নির্ভর করতে হয় কিনা বিচার করবার জন্য, সেটাও জানতে চাইবো। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট সিগমা হুদা, আপনার কাছে জানতে চাইবো আবার যদি একটু বিশ্বজিৎ প্রসঙ্গে ফিরি, যে নিম্ন আদালতে 8 জনের মৃত্যুদণ্ড হলো, উচ্চ আদালত শুধুমাত্র দুজনের ফাঁসির আদেশ বহাল রাখলো, বললো যে সুরতহাল আর ময়না তদন্ত প্রতিবেদনের সাথে সাক্ষ্য প্রমাণ না মেলায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমরা সবাই ভিডিওতে দেখলাম যে কারা কারা মারছে, কোর্ট কি এগুলোকে কোনো বিবেচনায় আনতে পারে না? আর একটি প্রশ্ন আমার, যে আমি আজকেই দেখছিলাম পত্রিকা দেখেই মনে পড়ছিল যে 2013তেও আদালতও কিন্তু এই সুরতহাল ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছিল, কারণ তখনও এতগুলো কোপ মারতে দেখা হচ্ছে আর সেই কোপের কোনো হিসাব যখন নাই, তো তাহলে শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে এই পরিণতি কেন? হাইকোর্টে তো ওরা অ্যাকচুয়ালি বলে তো জজ সাহেবরা যে আমরা তো কিন্তু সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, কেন এটা মৃত্যুদণ্ডের ব্যাপার আছে, তা আমরা যেসব জিনিস তোমরা হয়তো আনবা না আমাদের সামনে সেটাও আমরা দেখি, আমরা কিন্তু কেউ রিপ্রেজেন্ট না করলেও আমরা দেখি। তারপর আমি দেখেছি অনেক মিসক্যারেজ অফ জাস্টিস হয়। এখন এখানে বিশ্বজিতে তো আমাদের তো ভিডিও আছে, এখন অ্যাটর্নি জেনারেল অফিস যদি ঠিকমতো প্লেস না করে থাকে, একটা ব্যাপার হচ্ছে কি আইনজীবীদেরও তো দায়িত্ব আছে কিছু, আইনজীবীরা তো প্লেস করতে হবে, ঠিকমতো প্রেজেন্টেশন করতে হবে, কনভিন্স করতে হবে জজ সাহেবদেরকে। এখন আইনজীবী ছিল কিনা আদৌ, বিশ্বজিতের জন্য কোনো আইনজীবী দাঁড়িয়েছে কিনা সেটাও জানি না, অ্যাটর্নি জেনারেলের উপর ছেড়ে দিয়েছে কিনা, ওরা তো ঠিকমতো কেসও পড়ে না, ফাইলও পড়ে না, কিছুই পড়ে না, মানে এটা যে একটা গভীরে যাবে সেটা তো সময় নাই। আর 2013তেই যখন আদালত এই সুরতহাল ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছিল, তারপর আসলে কার দায়িত্ব ছিল যে এই সুরতহাল ময়নাতদন্ত রিপোর্টগুলো আবার ঠিক করে দেওয়া যায় কিনা? ট্যাম্পার তো করতে পারবেন না, না ট্যাম্পার না, মানে এই রিপোর্টটা ঠিক নয়, তাহলে ঠিক রিপোর্ট পাওয়ার কোনো ব্যবস্থা করা যায় যেত কিনা? অ্যাকচুয়ালি আমি তো মনে করি আমি সুরতহালকে খুব ইম্পর্টেন্স দিই, কারণ হচ্ছে তখন তাৎক্ষণিকভাবে দেখে, এটা সবচেয়ে বড় কথা। কিন্তু আমি যখন এই ফরেন্সিক ট্রেনিং দিচ্ছিলাম তখন আমাকে সে পুলিশরাই বলল যে আমরা কিন্তু যাদের পাঠাবার কথা আইনগতভাবে তাদেরকে পাঠাই না, আমরা একটা কনস্টেবলকে পাঠাই দিই, সে তো কিছু জানে না, এই জন্য আমাদের এখানে সুরতহালটাও ভুল থাকে, এটা বললো। তো ওটা সঠিক হয় না, ময়নাতদন্ত রিপোর্ট তো আবার বোধহয় করানো যায়, ময়নাতদন্ত রিপোর্ট 2বার 3বার করা যায়, বডির ডিএনএ টেস্ট করে করতে হবে, ডিফেন্স চাইনি হতো,
ডিফেন্স না চাইলে তো ওটা মানে হবে না। রাষ্ট্রপক্ষ চায়নি, রাষ্ট্রপক্ষে চাইনি, ডিফেন্সও চাবেই না। হ্যাঁ, রাষ্ট্রপক্ষে চাইনি, রাষ্ট্রপক্ষে চাইনি। ওদের অ্যাকচুয়ালি আমাদের দেশে যে অ্যাটর্নি জেনারেলের অফিসটা থাকে, প্রসিকিউশনের যে অফিস থাকে, তারা কিন্তু গভীরে যায় না। যেরকম আপনি যদি দেখেন এখন আমেরিকাতে দেখেন, ইউকেতে দেখেন, অস্ট্রেলিয়া, যে কোনো দেশে দেখেন, ওরা কিন্তু যারা প্রসিকিউটর হয় তারা প্রমাণ করতে চেষ্টা করবে যে এই গিলটি। তার জন্য তারা গভীরে যাবে, তারা পড়াশোনা করবে, একটা লোককে ডেডিকেট করে দেবে এই কেসটাকে স্টাডি করার জন্য। আমাদের তো হলো জাস্ট ওরা গভর্নমেন্ট থেকে পায় কিছু একটা খুব স্মল একটা অ্যামাউন্ট, যে পার্টিটা বেশি টাকা দেবে তার পার্টির জন্য কথা বলে। কাজী রিয়াজুল হক, তার মানে তো মানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে সরকার যে ন্যায় বিচার নিশ্চিত করবার কথা বলছিলেন, এবং এই টেবিলে পরপর বিশ্বজিতের সঙ্গে রকিবের উদাহরণটিও মনে করিয়ে দিলেন অ্যাডভোকেট সিগমা হুদা, আসলে তো সেরকম কোনো সুফল পাওয়া যাচ্ছে না। না, সুফল না পাওয়ার কারণটা তো সেটাই, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে বিভিন্ন স্টেজে যে অ্যাক্টরগুলো কাজ করছে, আমরা যদি একটু একটু মানে আর একটু ডেপথে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে যখন এই পুলিশ যখন তদন্ত শেষ করে চার্জশিটটা দিল আপা, তখন এই চার্জশিটটা দেওয়ার আগে সিস্টেমটা হচ্ছে যে প্রত্যেকটা কেসে চার্জশিট তো ইনভেস্টিগেশন তো একটা সাব ইন্সপেক্টর পর্যায়ের অফিসার ইনভেস্টিগেশন করে, সো তার তো শ্যালো নলেজ নিয়ে সে কাজগুলো করে। তো তারপর আরও অনেক কিছু আছে, ইন্টিগ্রিটি সব কিছু মিলিয়ে অনেক বিষয় আছে, তার ব্যাপারে অনেক প্রশ্ন থেকে যায়। তো এটার একটা দায়িত্ব ছিল একজন সিনিয়র অফিসার এটাকে সুপারভাইজ করে, সুপারভাইজিং অফিসার যেটা থাকে আর কি, এসপি বা তার পক্ষ থেকে এডিশনাল এসপি লেভেলের, এটা আমাদের দেশে করা হয় না। এরপরে যখন চার্জশিটটা সে সাবমিট করে, তো আমি প্রথমে ট্রায়াল কোর্টের কথা বলছি আর কি, চার্জশিটে যখন সাবমিট করে তখন আমাদের দেশের টেন্ডেন্সি বলে যে পিপির কাছ থেকে একটা লোয়ার কোর্টের কথা বলছি, পিপির কাছ থেকে একটা সিগনেচার নিতে। আমি বলেছি হোয়াট ডাজ ইট মিন, সিগনেচার আবার কি জিনিস? পিপিকে ওখানে বসে কেরানির মতো একটা সিগনেচার করার জন্য কি পিপিকে রাখা হয়েছে? লার্নেড পিপির দায়িত্ব হচ্ছে সেই কেসটা চার্জশিটটা সে দেখবে, তো সেই ইনভেস্টিগেশন রিপোর্টে দেখবে, মামলায় জিততে এটা সাহায্য হ্যাঁ, করবে এবং কিনা, মামলায় কি সাহায্য করবে, সে এই কাজগুলো সঠিকভাবে করেছে কি করেছে না। পিপি তো একজন বিজ্ঞ ব্যক্তিত্ব, তো সে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা নিরীক্ষা করে অ্যাগ্রি করলেই তো সে করবে, না হলে তো সে ফেরত দিতে পারে। আবার গোবিন্দগঞ্জের ঘটনার পরেও মানে পুলিশ গুলি চালিয়েছে এমন অভিযোগ আসবার পরেও মানবাধিকার কমিশনের তরফ থেকে আপনি আবারও দাবি করেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যখন অভিযুক্ত হবে তখন যাতে তাদের বিষয়ে তদন্ত করবার অধিকার মানবাধিকার কমিশনকে দেওয়া হয়। শুধু তো তারা মানে লিমনের ঘটনা বা গোবিন্দগঞ্জের ঘটনা না, এগুলো তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি এখানে বলতে চাচ্ছি যে এখানে পুলিশের যে ইনভেস্টিগেশন পিআরবি আছে বা সিআরপিসি আছে, ক্রিমিনাল প্র্যাকটিস রুলস আছে, এখানে কিন্তু ও সঠিকভাবে হয় না তদন্ত, কেন এটা আলাদা বিভাগ নাই। এখন ডিবি করেছে, সিআইডি করেছে, বিভাগ আলাদা করে দিয়েছে, কিন্তু তারাই তো আবার অন্য ডিউটিজও ক্যারি আউট করে থানাতে। তো এই জন্য সঠিকভাবে কিন্তু তারা তদন্ত করার সময়ও পাচ্ছে না, তারা রিলাই করে। আপনার যদি দেখেন ইনভেস্টিগেশন একটা ক্রাইম রিপোর্টেড হওয়ার পরে তারা প্রথমে ওটা দেখবে এটা জিডি হবে নাকি এফআইআর হবে। আচ্ছা, তারপরে যদি এফআইআর হয় কিন্তু তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না, করে না তো সেটা বলছেন, কিন্তু সেটা দেখভালের তার মানে কেউ নাই, অ্যাকাউন্টেবিলিটির অভাব তো না। আছে। সেটা কিন্তু দেখভালের আইনগতভাবে সেটা দেখভালের ব্যবস্থা আছে, কিন্তু সেই দেখভালের ব্যবস্থাটা আমরা বাস্তবায়ন করছি না আর কি। আমাদের যার যেখানে করা দরকার ছিল সেটা আমরা করছি না অনেকগুলো স্টেজে। ইভেন যদি আপনি আদালত পর্যন্তও যান, উইথ ডিউ রেসপেক্ট, সেটা হচ্ছে যে যদি এর ভিতরে আরেকটা বিষয় আছে, সাক্ষী শপথ হাজির করা, সাক্ষীদের হাজির করা। ওই যিনি পোস্টমর্টম দিয়ে করেছেন সেই ডাক্তার সাহেব হাজির করতে হবে, যিনি তদন্ত করেছেন তাকে হাজির করতে হবে, এই যে লোকগুলোকে হাজির করতে হবে। এই যদি লোকটা হাজির না হয়, তাকে যখন সামন ইস্যু করা হয়, সামনের অর্থ হচ্ছে তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ইট ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য ওয়ারেন্ট। সো সেই ক্ষেত্রে সেই লোকটাকে উপস্থিত করে যদি না হয়, তাহলে কিন্তু আদালতের কিন্তু ক্ষমতা আছে যে ওই সাক্ষীকে অ্যারেস্ট করে নিয়ে এসে তাকে তার পক্ষে প্রসিকিউট করা। তো সেই ব্যবস্থাটা তো আমাদের পক্ষে নেওয়া হচ্ছে না। তো যেটা আমি বলছিলাম যে কোনো স্টেজেই এখন সেই মামলাটা যখন আসে, সেই এটাকে জিডি করবো না এফআইআর করবো, এখান থেকে শুরু করে যতগুলো ধাপ আছে, স্তর আছে, কোনো স্তরে কেউ দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। মানে ন্যায় বিচার না পাওয়া নয়, মানে সৈয়দ রিজওয়ানা হাসান আরেকটি দিকও তো আছে যে তার মানে যারা ন্যায় বিচার চাইছেন তারা আসলে নিজেদেরকে একটা ঝুঁকির মুখে ফেলছেন, কারণ প্রতি স্তরে যদি কাগজপত্র দুর্বল থাকে এবং যারা পরিবারের সদস্য নন, বাইরে থেকে যাদের কাছে আমরা সাক্ষ্য প্রমাণ আশা করছি, তাদের হাজির করা নিশ্চয়ই আপনাদের জন্য ভীষণ কঠিন হয়ে পড়ে। খুবই কঠিন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। এখানে অনেকগুলো কথা আছে, একটা যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করি না, ভারতের একটা রায় পড়ছিলাম।
অভিযোগ এসছে, একজন অভিযোগ দায়ের করেছেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে যে একজন এমপি বনের গাছ কেটে তার বাংলোতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করেছেন। যখন ওই মামলা শুনানির দিনে উঠলো, ওই বাদী আর হাজির হয় না। তো ভারতের গ্রিন ট্রাইব্যুনাল বাদী আসেনি, মামলা খারিজ, কথা বলেনি। ওইখানে উপস্থিত আইনজীবীদের মধ্যে জিজ্ঞেস করেছে, আপনারা কি কেউ এই মামলাটা পরিচালনা করবেন? একজন আইনজীবী বলেছে, ঠিক আছে আমি করব। প্রথম দিন সে শুনানি করলো, পরদিন থেকে সেও আর আসে না। তখন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নিজে একটা কমিটি করে নিজেই চলে গেল। ইঙ্গিত করছেন যে আইনজীবীও নিজেকে ঝুঁকির মুখে ফেলে। বিচারপতি নিজেও চলে গেল, যে দেখে আসলো যে ঠিকই এমপি মহোদয় তার নিজের জমিতেই বাংলো করেছেন, কিন্তু রাস্তাটা কেটেছেন সংরক্ষিত বন কেটে, এবং এমপি কে তখন নির্দেশ দেওয়া হলো যে আপনি এই বনগুলো আবার ফেরত আনেন এবং কম্পেনসেটরি এফরেস্টেশনের এত লক্ষ টাকা দেন। আর আমি তো বুঝলাম, আমি তো বাংলাদেশে থাকি, এ আসে নাই, ও আসে নাই, এ ঠিক মতন দেয় নাই, ও ঠিক মতন করেনি, এগুলো তো হচ্ছে, হবে, আমরা জানি। আপনি আমাকে একটা কথা বলেন, যে ভিডিওগুলো প্রচারিত হয়েছে গণমাধ্যমে, সেই ভিডিওগুলো কি সাক্ষ্য হিসেবে নেয়ার উপায় ছিল না? এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী তো এখন নেয়ার উপায় আছে। কিছু না কিছু নিয়েছিল বলেই তো নিম্ন আদালত 8 জনকে ফাঁসির রায় দিতে পেরেছে। ফাঁসি হলেই বিচার হলো, ফাঁসি না হলেই বিচার হলো, সেটা কথা না। কিন্তু কথা হলো যে কোপের চিহ্নগুলো থাকবে না দেখেই উনি খালাস পেয়ে গেলেন, এইটা হতে পারে না, যেখানে আমরা প্রকাশ্যে দেখছি যে কোপ দেয়া হচ্ছে। এবং আমি আপনাকে একটা মৃতের বাবা কোপের চিহ্ন দেখেছেন, কিন্তু সুরথাল আমরা তো অহরহই শুনেন ডিবি অফিসে ট্যাঙ্কের ভিতরে একটা মৃতদেহ পাওয়া গেছিল, সেজন্যই র্যাবের জন্ম হলো। হ্যাঁ, তারপরে এখন মৃতদেহ হারিয়ে যাওয়ার পর্যায়ে মানুষ বলা শুরু করেছে র্যাব কি সমস্যার সমাধান দিল নাকি সমস্যা আরো গাড়িয়ে তুললো। এগুলো কথা তো আছে, মানবাধিকার কমিশনের আইনে তো স্পষ্ট করে বলা আছে, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যদি কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসে, তারা সেটা তদন্ত করতে পারবেন। এটা আছে না আপনাদের এখানে? না, এটা অন্য ভাবে আছে। বলা আছে যে তারা তখন সরকারের কাছে রিপোর্ট দিতে পারবে। আপনারা তো রিপোর্টটা দিতে পারেন সরকারের কাছে, and it does not have to be a classified document. এটা কি গোপন কিছু? তা তো না। ওনারা তদন্তটা করতে পারেন না, মানে ওনারা ওনাদের মানে ওইখানের পুলিশ ইনভেস্টিগেশন, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা তদন্ত করতে পারবো না, এই কথাটা আইনে বলা নেই। আমাদের বলছে তোমরা রিপোর্ট দিবে। আমরা একটা রিপোর্ট যখন সরকারের কাছে দিব, তখন তো আমাদের একটা স্যাটিসফ্যাকশনের প্রশ্ন রয়েছে। প্রাথমিকভাবে তো আমরা এখন যে কাজটা করছি, প্রাথমিকভাবে তো এটা আমাদের কাছে একটা প্রাইম ফেসি স্ট্যান্ড করতে হবে। আদারওয়াইজ আমি কি রিপোর্টটা দেবো? সো দিস ইজ, আমি মনে করি দিস ইজ যার জন্য আমি কিন্তু সরাসরিভাবে বর্তমানে আমরা যে বেশ কিছু কেসে আমরা সরাসরিভাবে তাদেরকে আমরা, যেমন বন্যার কেসটা যদি দেখেন, আমরা কিন্তু ইনভেস্টিগেশন করছি, তাই না? আপনি যদি রোমেল চাকমার কেসটা দেখেন, আমরা কিন্তু ইনভেস্টিগেশন করেছি, আমরা ইনভেস্টিগেশন করেছি, সেখানে পুলিশের স্টেটমেন্ট নিতে হয়েছে, আর্মির স্টেটমেন্ট চেয়েছি, আর্মির স্টেটমেন্ট, হ্যাঁ, তো আমরা আর্মির স্টেটমেন্ট চেয়েছি, আর্মি বলছে আমরা স্টেটমেন্ট দেবো না, সেটাও আমাদের একটা পয়েন্ট। আমরা সেই সমস্ত জায়গায় গিয়েছি, তাদের ব্যাপারে অন্য দেশের সাথে কথাবার্তা বলেছি। তো আমাকে প্রাইমারি স্ট্যান্ড করলো কিনা সেটার জন্য তো আমাকে স্যাটিসফাইড হয়ে একটা কপিটি লিখতে হবে। দ্যাট ইজ হোয়াট ইউ আর ডুইং। উনি কিন্তু আসলে একটা রিপোর্ট দিতে পারেন, এবং উনি একটা তদন্ত না করে তো রিপোর্ট দিতে পারেন, সো হি ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট, ওটা উনি করতে পারেন। তবে আমি বলি যে ওনার তদন্ত প্রতিবেদন তো আবার আদালতকে গ্রহণযোগ্য হওয়া না হওয়া সেটা অন্য কথা। আদালত কোন সাক্ষ্য নেবে না নেবে সেটা তো আদালতের বিষয়। এটা কিন্তু যেমনি মানবাধিকার বাস্তবায়ন সংস্থা তদন্ত করে, 40 হলো তদন্ত করে, কিন্তু আমাদের কিন্তু আমাদের লিগ্যাল ব্যাকিং নাই, লিগ্যাল স্ট্যাটাস নাই যে আমাদের তদন্ত ইজ গুড অ্যাজ একটা পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট, কিন্তু এটা সহায়তা করে। কোর্ট কিন্তু অ্যাকসেপ্ট করে, ওনার যে অ্যাকসেপ্ট করবে না তা না, কোর্ট অ্যাকসেপ্ট করে এটা সহায়তা হিসাবে নেবে। কিন্তু যেখানে কোর্ট নিতে চাচ্ছে না, এখানে একদিকে হয়তো জনগণের একটা প্রেশার আছে, মিডিয়ার একটা প্রেশার আছে, আর একটা আছে যে গভর্নমেন্ট প্রেশার আছে বা ইন্টারেস্টেড পার্টির প্রেশার আছে, সে যেখানে প্রেশারের মধ্যে থাকে তখন সে নাও নিতে পারে। ওই যে আজকে যেটা রিজওয়ানা বলছিল, বারবারই আপনি কোর্টের উপর প্রেশারটাকে খুব মানে একটা বাস্তবতা হিসেবে খুব স্বাভাবিকভাবে বলছেন, সে সম্পর্কে আপনি যদি রিজওয়ানা হাসান এখানেই কি যেতে চাইছিলেন কিনা? জি, আমি বলছি যে এখনো তো আসলে বিচারটা শেষ হয়ে যায়নি, এটা সুপ্রিম কোর্টে যাবে। ফলে আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, আমরা যদি নিম্ন আদালত কেন 8 জনকে দিল আর উচ্চ আদালত কেন 2 জনকে দিল, এবং কোথায় কোথায় আসলে সাক্ষ্যগুলো available in the public domain, সেগুলো আসলে দেয়া কিন্তু এখনো সম্ভব। কারণ
প্রেসার কাউন্টার প্রেসারে অনেক সময় বিচার হয়ে যায়। এবং আমি এখানে অন্তত সেখানেই তো প্রশ্নটা যে মানে বিশ্বজিতের তাহলে এক রকমের সৌভাগ্য যে তিনি ভিডিও ক্যামেরার সামনে আপনি যদি মানবাধিকারের মানদণ্ডে বিচার করেন তাহলে মানবাধিকারের অবস্থাটা কি এটা এখান থেকে বোঝা যায় যে প্রকাশ্যে জনসমক্ষে ক্যামেরার সামনে আমরা ক্যামেরায় ধরছি কিন্তু বাধা দিতে পারছি না, এবং প্রকাশ্যে জনসমক্ষে ওকে মেরে ফেলা হচ্ছে, এবং মেরে ফেলা হলো একটা সাধারণ দর্জি, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। এক পর্যায়ে বাঁচার জন্য সে নিজের রাজনৈতিক একটা পরিচয় দেয়, ধর্মীয় একটা পরিচয় দেওয়ারও সে চেষ্টা করেছে, কিন্তু কোনো পরিচয়ই তাকে বাঁচাতে পারেনি। এবং 4.5 বছর পরে রায়টা আসলে এমন হলো। একটা বিরতির পর দর্শক ফিরছি, রাজকাহনে থাকুন টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট সিগমা হুদা, অনেক দর্শকই প্রশ্ন করছেন, মুক্তার হ্যাপি জীবন আমাদের একজন দর্শক, তিনি লিখছেন বিচার করতে এত সময় লাগে কেন, দ্রুত বিচার কি করা যায় না? কিন্তু বিশ্বজিৎ হত্যা বা রকিব হত্যার ঘটনায় আমরা দেখছি দ্রুত বিচারও আসলে হয়তো তেমন কোনো সমাধান না। আপনি বারবার বলছেন যে কোর্ট হয়তো প্রভাবের মুখে পড়ে গিয়েছিল, মানে যেভাবে বলছেন আমি জানি না যেতে মানে কোর্টের মানহানি হচ্ছে কিনা, কিন্তু কোর্ট প্রভাবের মুখে পড়ে গেছে, এটাই কি একটা বাস্তবতা? আপনি যেভাবে বারবার ট্রায়াল কোর্টে যেটা বলছেন আপনি যে দ্রুত বিচার হোক বা ডিস্ট্রিক্ট সেশন দায়রা জাজ হোক, আমি বলবো যেটা আগাগোড়াই হয়ে আসছে। আপনি যদি দেখেন ওই রিমা হত্যা মুনিরের কেসটা, যে রিমা মুনি নিজে সেলফ কনফেস করলো আমি মেরেছি রিমাকে, এটা ওটা, সেটা কিন্তু ট্রায়াল বাই প্রেস হয়েছিল। ওটা পুরোপুরি ট্রায়াল বাই প্রেস, কিন্তু জজ সাহেবটা লাউড স্পিকার নিয়ে জাজমেন্ট দিয়েছে, উইচ ইজ আনথিঙ্কেবল যে লাউড স্পিকার দেশে রায় দেবে, কেন পাবলিক দাঁড়ায় আছে রাস্তার মধ্যে তাদের শোনাবার জন্য। হ্যাঁ, জাস্টিস হ্যাজ টু বি সিন টু বি ডান, হ্যাঁ, জাস্টিস হ্যাজ টু বি সিন টু হ্যাভ বিন ডান। তো সেখানে মাইক্রোফোন দিয়ে বলার দরকার নাই বা লাউড স্পিকার লাগায় বলার দরকার নেই, কোর্টে যারা আছে তারা বলবে, তবে মিডিয়া নিয়ে নেবে, কিন্তু সেটা তো করেনি সে, যেহেতু হি ওয়াজ প্রেশারাইজড বাই দ্যাট মিডিয়া, তেন উনি এই রায়টা দিয়েছে। কতটুক সঠিক কতটুকু কি সেটা আমরা জানি না। আচ্ছা, এই কেসে আমি বলবো, বাট হি ওয়াজ এ গুড জাজ, বেসিক্যালি দ্যাট জেন্টলম্যান ওয়াজ এ ভেরি গুড জাজ, ভেরি ফেয়ার মাইন্ডেড, তো উনি কিন্তু এটা সুয়েড হয়ে গেল বাইদি। এখন আপনি বিশ্বজিতের কেসের কথা বলছেন, দ্রুত বিচার হয়তো 8 জনকে পাইছেই গিলটি, তা উনি ওনার দিক থেকে ন্যায় বিচার করেছে। ফাঁসিটা কার্যকরী হতে হলে এই কনফার্মেশন লাগে আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোডে, হাইকোর্ট থেকে। জেল আপিল একটা স্কোপ আছে আর একটা ডেথ রেফারেন্স আছে, দুইটা একসাথে শোনে। তখন জজ সাহেবরা বলে হাইকোর্টের যে আমরা কিন্তু এটা নিখুঁতভাবে দেখি, কারণ এটা মৃত্যুর ব্যাপার, জীবন ব্যাপার। এখানে আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি ওই যে ফলওয়ালাকে খুনির বদলে একজন ফলওয়ালাকে সাজিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার কথা বলছিলেন একটা জেলা আদালতে, পরে হাইকোর্ট থেকে সেটা ছাড়িয়ে আনলেন। মানে এই যে ধরুন কোন জেলা আদালতে কোথাও প্রভাবের কারণে ভুল বিচার, পুলিশ তদন্ত প্রতিবেদন দিতে পারলো না মাসের পর মাস, গাফিলতি, তারপর দিল, দেওয়ার পরে পাওয়া যায় না, তারপর ইনভেস্টিগেশন অফিসারকে পাওয়া গেল না, এই বিষয়গুলোর আসলে আইনি প্রতিকার কি হতে পারে? আছে, পিআরবিজি দেখেন, পুলিশ রেগুলেশন দেখেন, ওখানে লেখা আছে। যদি ক্রিমিনাল প্রসিডিউর কোড দেখেন, ওখানে লেখা আছে। আইন তো লেখা আছে, যেমন আপনি যদি দেখেন এখন ভুল বিচারক থেকে শুরু করে সবার জন্যই একটা শাস্তির প্রতিবিধান আছে, পদক্ষেপ আছে। আমাদের তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও আছে, সবই তো আছে, কিন্তু এটাকে কার্যকরী করতে হলে, বিকজ এখন দেখেন আমরা সুপ্রিম কোর্টের কথাই বলি, আমরা অ্যাপিলেট ডিভিশন বলি, এটা রায় দেয়, কেউ মানে না। আমাদের ফাইন্যান্স মিনিস্টার কি বললো সেদিন, যতবার সে নাকচ করবো ততবার আমি প্লেস করবো, পার্লামেন্টে পাস করবো, এটা কোনো কথা হলো? একটা সিনিয়র মিনিস্টার যদি এই ধরনের একটা বাচ্চাদের মতো খেলার মতো কথা বলে যে যতবার সে নাকচ করবে 16th অ্যামেন্ডমেন্ট ততবার আমি 16th অ্যামেন্ডমেন্ট পাস করাবো, এটা হোয়াট ইজ ইট? দেখবো কে লাস্ট করে বেশি, এটা কোনো কথা হলো? এটা খেলা। তো ইফ ইউ ডোন্ট হ্যাভ রেসপেক্ট ফর দ্য জাজেস, ইফ ইউ ডোন্ট হ্যাভ রেসপেক্ট ফর দ্য ল, ইফ ইউ ডোন্ট হ্যাভ রেসপেক্ট ফর দ্য মিডিয়া, এখানে হয়ে যা দেখা যাচ্ছে যে এই যে মিডিয়ামটা আমাদের ইনভেস্টিগেশন যে লম্বা লেন্দি প্রসেসটা আছে, এটার মধ্যে দেখা যাচ্ছে ডিফেন্স পিপলরা কিন্তু আবার থ্রেটেনও করে, আমাদের আসে না আগায়। আপনি নারী নির্যাতনের মামলাগুলি দেখবেন, আসামিকে রেপিস্টের সাথে বিয়ে দিচ্ছে, এখন তো আইনই করে দিয়েছে যে আপনি যে চাইল্ড ম্যারেজের মধ্যে যে যদি বাচ্চা মেয়েটা যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তাকে রেপিস্টের সঙ্গে বিয়ে দিতে হবে। এটা কি ধরনের আইন? এটা কি ধরনের আইন? এটা নারী শিশু নির্যাতনের নাই, কিন্তু নারী শিশু নির্যাতনের আইনের জাজরা, যারা ডিস্ট্রিক্ট লেভেলের জাজ, তারা কিন্তু এটা করছে। তারা অ্যাসিড নিক্ষেপ যে করে তার সাথে বিয়ে দিয়ে দেয়, যে রেপ করে তার সাথে বিয়ে দিয়ে দেয়। কোথায় শাস্তি দেবে বা শাস্তিটা পাচ্ছে ভিকটিম।
কিন্তু তো এটাই হলো ন্যায় বিচার বাংলাদেশে। কিন্তু কাজী রিয়াজুল হক মানে এই প্রসঙ্গটি শেষ করলেন অ্যাডভোকেট সিক মাহুদা, যেখানে সেখানে ওটা মনে পড়ে গেল, ওই যে কিছুদিন আগে এক গৃহকর্মী বাচ্চা একটা মেয়ে ডিম পোচ করতে পারেনি বলে তার মানে আমরা একদম তার মার খাওয়া চেহারা দেখলাম, তার সঙ্গেও এখন সেই গৃহকর্ত্রীর একটা আপোষ হয়ে যাচ্ছে, তিনি আর তার বাবা আর মামলা করতে চাচ্ছেন না। তো ন্যায় বিচারের এই অবস্থা হলে তো আসলে আপোষ রফায় করাই বোধহয় ভালো, এরকমই একটা অবস্থা। না, এটার কারণ আছে। হ্যাঁ, অ্যাকশনসে আপোষ রফা করাটা ছাড়া তারা কোনো পথ দেখছে না, ভালো বলবো না, তারা কোনো পথ দেখছে না, তারা কোনো পথ দেখছে না, কারণ তারা দেখছে যে আলটিমেটলি তারা কত দূর যেতে পারবে। আর আরেকটা কথা এখানে এসেছিল, সেটা হচ্ছে যে এই যে পিডব্লিউ 1, 2, 3 কথা যেটা আপা বললেন, এদেরও তো একটা এরপরেও তো আবার পর আছে। কারণ সেদিন আপনার তুফান সরকার যখন কোর্ট থেকে নিয়ে যাচ্ছিল, তখন তুফান সরকার বলছিল আমি কিন্তু আবার ফিরে আসব। এরা কত পাওয়ারফুল, এরা কিভাবে থ্রেট করে যাচ্ছে, এবং এই থ্রেট করে তারা আইনের প্রতি যে একটা অশ্রদ্ধা, এটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো এই সমস্ত মেয়েদেরকে তখন বাধ্য হয়ে আমরা এই সাবিনের কথা যেটা বললেন একটু আগে, সাবিনের ব্যাপারে আমরা সাবিনের সাথে দেখা করেছি, সাবিনের বাবার সাথে মার সাথে দেখা করেছি, দেখা করে তাদেরকে বলেছি যে আপনারা শক্তভাবে থাকবেন, এবং সেখানে আর্মি ওই ক্যান্টনমেন্টের কথা বলছিল, সেখানে যে দেখা করে কথা বলে আসছি যে আপনারা কোনো রকম কম্প্রোমাইজ করবেন না, আপনারা শক্তভাবে থাকবেন, আপনারা ন্যায় বিচার পাবেন। ন্যায় বিচার পাবেন, তারা তো আমাদের কথার উপর বিশ্বাস রাখতে পারেনি। তারা মনে করেছে যে এরপর তাদের উপর কোন ধরনের থ্রেট আসবে। কারণ সবচেয়ে বড় কথা হলো, তারা যখন দেখলো যে এই মানে তার জামিন হয়ে গেল, যেটা একেবারে প্রকাশ্য ইয়েতে সত্য, তাকে উচ্চ আদালত থেকে জামিন হয়ে গেল, তখন তারপরে তাদের তো আমরা বললে কি হবে, তাদের তো মনের ভিতরে সেই ইয়েটা থাকে না, সাহসটা থাকে না, তারা রাখতে পারে না। তো সেই জন্য আমরা আসলে ন্যায় বিচার থেকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমাদের প্রতি পথে বাধা হচ্ছে। এবং এর একটা কারণ আছে যে আমার যে ভিকটিম, সেই ভিকটিমই এইটাকে আর লড়ে যেতে চাচ্ছে না। আমাদেরকে আইনের শাসন প্রত্যেকটা স্তরে স্তরে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, ওই ভিকটিমের প্রোটেকশনটা যদি আমরা নিশ্চিত করতে পারি, আজকে কথা হচ্ছে উইটনেস প্রোটেকশনটা করতে পারি। তারপর মিডিয়ার কথা বলছেন যে আপনারা এই যে আপনি এত কথাবার্তা বলছেন এখন, তাই না, আপনারও একটা প্রোটেকশনের প্রশ্ন রয়েছে, মিডিয়ার প্রোটেকশনের কথা যদি আমরা ইয়ে করতে পারি, তাহলে আমাকে যেমন অনেকে জিজ্ঞেস করছেন দর্শকরা যে সাগর রুনির কথা আমরা বলছি না কেন, সেটা বলা উচিত, কিন্তু এটাও যেমন আছে ঠিক তেমনি ভাবে আপনাকে ওটা আপনার নিজের প্রোটেকশনের একটা প্রশ্ন রয়েছে, মানে এখানে ভেস্টেড ইন্টারেস্টটা বেশি প্লে করে আমাদের দেশে। অল হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের একটা প্রোটেকশনের ব্যাপার রয়েছে, প্রোটেকশনের কতগুলো এস্টাবলিশ করতে হবে। এখন তো আমাদের হিউম্যান রাইটস ডিফেন্ডার্সরা তো অ্যাটাকড হচ্ছে, তারাও তো অ্যাটাকড হচ্ছে, তাদের প্রোটেকশন তো নেই। আবার তো আইনও বানাচ্ছে, আইসিটি একটা আইন বানিয়েছে, অনেক জায়গায় আইন বানাচ্ছে যে আমরা কথাই বলতে পারবো না, আপনারা সাংবাদিকরা কথা বলতে পারবেন না, আমরা পারবো। ধরুন যেগুলো রহস্যই ভেদ করতে পারে না, মানে ধরুন তনু কেন, যদিও সিআইডি আপনার হয়তো মনে থাকবে যে প্রথমে সংবাদ মাধ্যমকে বলেছিল যে তার কাপড়ে শুক্রাণু পাওয়া গেছে, ডিএনএ টেস্টে পাওয়া গেছে, তাকে তারা ধর্ষণের আলামত ধরতে পারে, কিন্তু পরে এখন পর্যন্ত তারা মৃত্যুর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। এই ঘটনাগুলোতেও কি কোনো মানে বিচার, মানে আদালত কি করতে পারে, বা যিনি বিচার প্রার্থী তিনি কি করতে পারেন? দেখেন, একটা সমাজে যদি বিচারহীনতা, তো তাই রহস্য বের হচ্ছে না, একটি সমাজে যখন বিচারহীনতাটাই একটা সংস্কৃতি হয়ে যায়, তখন আপনার এই প্রশ্নের উত্তর দেয়া খুব সহজ বিষয় না। হ্যাঁ, আমি কার কাছে যাব? আপনি বলেন, যদি রিপোর্ট হয় মানবাধিকার সংস্থাগুলোর যে এই বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এত মানুষ গুম হয়েছে, এত মানুষ লাশ ভেসে উঠেছে নদীতে, হ্যাঁ, তখন আসলে কি ভিকটিম কেমন করে সাহস রাখবে? ভিকটিমকে সাপোর্ট দেওয়ার জন্য একটা এম্পাওয়ারিং সিস্টেম দরকার। আপনি সাহস দেবেন, আমি সাহস দেব। আমি তো আক্রান্ত, আপনি বেশি কথা বলতে গেলে আপনি আর এই চেয়ারে থাকবেন কিনা তাও আপনি জানেন না, ফলে অল্প অল্প যা করেন তাই করে যাচ্ছেন, যে বেশি বড় করতে গিয়ে তো আমি নিজেই কাজটা আর করতে পারবো না। আমার কাছে মনে হয় যে সমাজে আসলে এই মুহূর্তে দরকার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইমেজটাকে ফিরিয়ে আনা। তাদের যে ইমেজের মারাত্মক ইরোশন হয়েছে, সবখানেই খারাপ লোক থাকবে, বিচার বিভাগে থাকবে, এনজিওতে থাকবে, মানবাধিকার কমিশনে থাকবে, কিন্তু খারাপটাই যখন নিয়ম হয়ে যায়, যখন দুষ্টের পালন এবং শিষ্টের দমন হয়, এখন বিচার এরকম অবস্থা হয়েছে, কারণ এখন দুষ্টের পালন হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে এবং শিষ্টের দমন হচ্ছে। 57 ধারা হচ্ছে আইসিটি অ্যাক্টের ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, এটারই আইনি রূপ হচ্ছে ওই 57 ধারা।
আমার কাছে, আমি শুধু আদালত বলবো না, কারণ আদালত একটা পর্যায় পর্যন্ত যেতে পারে, আবার আদালত চাইলে অনেক দূর পর্যন্ত যেতে পারে। আদালতের হাত অনেকটা লম্বা। এখন কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে এই সমাজের প্রত্যেকটা জায়গায় এমন অবস্থা হয়েছে, কারো পরিবারের কেউ অপহরণ হয়ে গেলে সে ভয়ে মুখ খুলে না যে বাকি সদস্যদের তারপরে কি হবে। একজন তো গেছে, তাকে ফেরত পাবো কি না পাবো তো জানি না, বাকি সদস্যরা তো কেউ মুখ খুলে না। এই যে মানুষের মুখ বন্ধ করে দেয়া হয়েছে, এইটার থেকে যতক্ষণ পর্যন্ত আমরা না বদলে, এবং আমি আপনাকে আরেকবার বলতে চাচ্ছি যে এই জায়গাতে আমি গণমাধ্যমের অনেক কৃতিত্ব দেই যে অনেক কিছুর পরেও একটু একটু করে হলেও বলে যাচ্ছে। অ্যাজ আই সেড, 8 জনের ফাঁসি হলেই বিচার হয়েছে এরকম ধরে নেওয়া যাবে না, কিন্তু একটা জিনিস, একটা অন্যায় এখানে স্টপ হইতে হবে। এইরকম ময়নাতদন্ত রিপোর্ট যেন আর না আসে, সুরতহাল যেন এরকম আর না আসে, সেই সিস্টেমটাকে রেকটিফাই করার দায়িত্ব নেবে কে? আপনি আমাকে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী নেবার অবস্থায় আছেন, আইনমন্ত্রী নেবার অবস্থায় আছেন, পুলিশের আইজিপি নেবার অবস্থায় আছেন? নেই। আমরা কেউই কথা বলতে পারি না, এবং সকল জায়গাতে তুফানি হচ্ছে নেতা আর আমরা হচ্ছি পরাজিত। তবে তারপরে সব নতুন করে শুরু হবে এবং এই পদক্ষেপগুলো নেওয়া হবে, সেই প্রত্যাশাই তো করতে থাকতে হবে। আসলে অনেক অনেক জায়গায় তারা কিন্তু ভূমিকা রাখে আমাদের বিচার বিভাগ, আমি বলবো না যে একদম রাখে না, তারা রাখে যেখানে দেখতেছে যে কোনো ডেঞ্জার নাই, সেসব জায়গায় কিন্তু ক্ষেত্রে দেখবেন আপনি বিচার। আমি আরেকটু আশাবাদী কোনো কথা দিয়ে আপনি শেষ করবেন প্রত্যাশা করছিলাম। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সিকবা হুদা, ধন্যবাদ কাজী রিয়াজুল হক, ধন্যবাদ সৈয়দা রিজওয়ান হাসান। দর্শক জানেন যে প্রতিদিন অনেক নেতিবাচক কথা বলবার পর আমরা শেষ করতে চাই আপনাদেরই কোনো ইতিবাচক গল্প দিয়ে। 30 বছর ধরে ব্যক্তিগত চেম্বারে ডায়াবেটিক রোগীদের বিনা পয়সায় চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তার জাহিদ। শুধু তাই নয়, প্রায় নামমাত্র মূল্যে রোগীদের রক্তের সুগার পরিমাপ করে দেন তিনি। দেখে আসি ডাক্তার জাহিদের গল্প। রাজশাহী নগরীর আলুপট্টিতে ডাক্তার জাহিদের নিজের বাড়ি। তার নিচতলায় ডায়াবেটিক্স কল্যাণ কেন্দ্র নামের ব্যক্তিগত চেম্বার খুলে বিনা পয়সায় চিকিৎসা দেন তিনি। শুরুটা হয়েছিল 1987 সালে নগরীর তালাইমারিতে। তখনকার দিনে ডায়াবেটিক্সের রোগীদের চিকিৎসার জন্য যেতে হতো ঢাকায়। তাদের দুর্ভোগ দেখে ডাক্তার এমদাদের সঙ্গে ডাক্তার জাহিদ যৌথভাবে এই সেবার উদ্যোগ নেন। 1997 সাল পর্যন্ত বিনামূল্যে রক্ত পরীক্ষা সহ দেওয়া হয় সব রকম সেবা। বর্তমানে তিনি নিজ উদ্যোগে চালাচ্ছেন এই সেবা। যে পেশেন্ট অর্থনৈতিক কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হোক, এই জিনিসটা আমাদের মাথায় কাজ করছে যে কখনোই অর্থনৈতিক অভাবে কোনো রোগী চিকিৎসা নিতে পারবে না ডাক্তারদের কাছ থেকে, এটা হতে পারে না। 1997 সালের পর হঠাৎ করেই রক্ত পরীক্ষার উপকরণের দাম বেড়ে যায়। এরপর রক্ত পরীক্ষার জন্য নেওয়া হতো 40 টাকা। 2011 সালে আবারও দাম বাড়লে রক্ত পরীক্ষার জন্য নেওয়া হয় 80 টাকা। বাহিরের প্যাথোলজিতে এসব পরীক্ষার জন্য নেওয়া হয় 150 থেকে 300 টাকা পর্যন্ত। প্যাথোলজিস্টকে দেখিয়ে যে সই করে যে টাকাটা ইনভেস্ট করতে হয় সেটা লাগছে না। শহরের নাম করা কয়েকটা প্যাথোলজিস্টে খণ্ডকালীনভাবে প্যাথোলজি কাজ করি, সেখান থেকে ইনকাম করি, সেটা দিয়ে আমার সংসার চলে যায়। এখান থেকে রুগীদের কাছ থেকে ইনকাম করার প্রয়োজন হয় না। বিনামূল্যে ডাক্তার জাহিদের চিকিৎসা সেবা ও পরামর্শ পেয়ে খুশি রোগীরা। প্রেগনেন্সি তো এটা ফার্স্ট মাস থেকেই দেখাচ্ছি। চার্জ অতিরিক্ত না বা ডাক্তারের ফিও লাগে না আর কি। ওই স্ট্রোক হয়ে গেছিল একবার, তারপর আসি দেখায় কথার কথা বলি তো বেশ ভালো কথা। সারা জীবন এভাবেই রোগীদের সেবা দিতে চান ডাক্তার জাহিদ। তিনি চান তার মেডিকেল পড়ুয়া কন্যাও ভবিষ্যতে বাবার মতোই মানুষের সেবায় জীবন কাটাবে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে বেরাবো। আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।